তোমাকে ডেকেছি বলে আমি নড়ে উঠে জগৎ জঙ্গম, পর্বত পাঠায় সেলামি, নদী ফেলে সাগরে কদম। ঝাঁক বেঁধে পাখি উড়ে যায়, চঞ্চুতে আহার্যের স্তব। কথা বলো হাওয়ার ভাষায়, সীমাহীন নীলিমা নীরব। আমিও ক্ষুধার্ত বটে আজ, ওষ্ঠে জমা ব্যর্থতার নুন। জীবন কি ডানারি আওয়াজ, কিংবা কোনো উড়ন্ত শকুন? আজ একটু ঠাঁই দাও মেঘে, সাঁকো বাঁধো শূন্যের ওপর। বুকে টানো মাংসের আবেগে, যেন নিজ সন্তানের জ্বর। আর নয় প্রেম, দাও দয়া, আরোগ্যের গন্ধে ভরা হাত। নিঃসীম আকাশে শ্বেত বয়া ছোঁয়ে যেন আমার বরাত। ভাগ্যেরও অদৃশ্য বসে যিনি ঠিক রাখে আত্মার বাদাম। আমি ঠিক চিনি বা না চিনি, তারই প্রতি অজস্র সালাম। প্রিয় কবি আল মাহমুদের লেখা ডাক কবিতাটি পড়ছিলাম। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ জানাই সকাল 24-এ। আজ মঙ্গলবার 23 বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজ 6 মে 2025 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। আজ সকাল 24-এর শুরুতেই পত্রিকার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই। যথারীতি শুরু করছি সমকাল দিয়ে। সমকালে আজ বিভিন্ন বিষয়ে প্রধান প্রধান সংবাদ শিরোনামের অংশ হয়েছে। তার মধ্যে যেটি খুবই উল্লেখযোগ্য, আজ 6 তারিখ খালেদা জিয়া আজ দেশে ফিরছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 4 মাস চিকিৎসা শেষে সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান। এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানাতে চাই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 10:30 নাগাদ পৌঁছাতে পারে খালেদা জিয়া। খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে উজ্জীবিত বিএনপি। এই বিষয়ে জানাতে বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে শাহনেওয়াজ বাবলু। বাবলু, শুভ সকাল আপনাকে। আজ 4 মাস চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরছেন এবং সেই সঙ্গে 17 বছর পর চেয়ারপারসনের পুত্রবধূ সাথে দেশে ফিরছেন এবং এ নিয়ে সারা দেশে বিএনপির মধ্যে বেশ উত্তালতা দেখা যাচ্ছে। শুধু ঢাকা থেকেই নয়, মানিকগঞ্জ থেকে এবং আশেপাশের অন্যান্য জেলা শহর থেকেও বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দরের দিকে চলে আসছেন। তো এদিকে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা কিভাবে কি ভাবছেন এবং সেই সঙ্গে সড়ক ব্যবস্থাপনায় কি দায়িত্ব গ্রহণ করছেন কর্তৃপক্ষ? মেট্রোপলিটনের কোনো নির্দেশনা আছে কি না? আমি এই শুরুতে জানিয়ে রাখি যে আসলে বেগম খালেদা জিয়ার আজকে যেই বাংলাদেশে আসা ফেরা 4 মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে, তো এই আশাকে কেন্দ্র করে বরাবরের মতো যেটা ভিআইপি যে নিরাপত্তা থাকে সেটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিমানবন্দরে, বিশেষ করে ভিআইপি এলাকায় যেটি বিমানবন্দরে ভিআইপি গেট রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে প্রতিবার যেটা করা হয় এবার এর চেয়ে বেশি বাড়ানো হয়েছে। বিশেষ করে এপিবিএন, এই সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপরে পুলিশ সহ সদস্যরা বাড়ানো হয়েছে। এছাড়া তো আমি যদি আপনাকে জানাতে চাই, আসলে নির্দিষ্ট সময় যেটা বেগম খালেদা জিয়ার যে আজকে যে দেশে ফেরার বিষয়টা যেটা দলের পক্ষ থেকে বলা হয়েছিল, অথবা নির্দিষ্ট সময় যেটা সকাল 10:30, এখনও প্রায় 2.5 ঘন্টা বাকি আছে। তো আপনি জানেন যে আজকে গতকাল রাত 9:30টার দিকে লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া তার বিমানে করে রওনা করেন। বিশেষ করে যে কাতার আমির যেই বিমানটি পাঠিয়েছিলেন তার জন্য এর আগে তিনি যে বিমানে করে গিয়েছিলেন লন্ডনে, সেই বিমানে করেই দেশে ফিরছেন। তো আজকে এই সকাল 10:30টায় ফিরলেও তার এর আগে নেতাকর্মী যারা রয়েছেন তারা রাস্তার দুধারে অবস্থান করেন। বিশেষ করে এই বিমানবন্দর থেকে বের হওয়ার পর 8 নং গেট দিয়ে তিনি বের হবেন। বের হওয়ার পর যে খিলক্ষেত থেকে খিলক্ষেত,
বনানী কাঁচা বাজার হয়ে তিনি গুলশানে ফিরবেন। তো এই ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মী যারা রয়েছেন তারা রাস্তার দুধারে অবস্থান করবেন এবং জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে তারা বলবেন, দাঁড়াবেন, তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবেন, স্বাগত জানাবেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতা যারা রয়েছেন তারা ভিআইপি গেটে তাকে, ভিআইপি লাউঞ্জে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তো কিছুক্ষণ পর আগে আমরা যেটা জানতে পেরেছি, বিএনপি মহাসচিব তার গুলশানের বাসা থেকে রওনা করেছেন। তিনি আসার পর হয়তো এখানে যে সামনে যে গেট রয়েছে ফটকের সামনে তিনি কথা বলবেন, তো তিনি হয়তো জানাবেন সর্বশেষ পরিস্থিতি। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে সকাল বাংলাদেশ সময় ভোর 6টা 5 মিনিটে যে কাতারের যে বিমানবন্দর সেটি থেকে খালেদা জিয়ার বিমানটি আবার রওনা করেছে। তো সেখানে প্রায় 1 ঘন্টার একটা যাত্রা বিরতি ছিল, যাত্রা বিরতি শেষে মূলত যেটা রওনা করেন। এর আগেও তিনি যে লন্ডন যাওয়ার সময় যে সেখানে কাতারি যাত্রা বিরতি দিয়েছিলেন। তো আজকের যেই বিদেশ থেকে দেশে ফেরা, এই ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের যে পরিবর্তিত, যে 5 আগস্টের পর পরিবর্তিত যে পরিস্থিতি শেষে তিনি বেগম খালেদা জিয়া দেশে যে তার দেশের বাইরে চিকিৎসা নেওয়া এবং এই 4 মাস পর দেশে ফেরা একটা গুরুত্বপূর্ণ সময়। যদিও বেগম খালেদা জিয়া এর আগে বেশ কয়েকবার বিভিন্ন সময় অসুস্থতা এবং রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে গিয়েছিলেন। তো আজকের যেই তার দেশে ফেরা, এটা দেশ তথা বর্তমান যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশে, এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সবাই। বাবলু, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম শাহনেওয়াজ বাবলুর সঙ্গে, এবং আপনারা জানেন, দেখতে পেলেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়কের অবস্থা এখনই কিছু বলা যাচ্ছে না তেমন করে, বাকিটা দিন যত বাড়তে থাকবে ততই বোঝা যাবে যে আসলে কি আছে। চলুন চলে যাই পত্রিকার পরবর্তী সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। এবারে সচিবালয়ের নন ক্যাডার কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠাতে বিধিমালা হচ্ছে। জনপ্রশাসন থেকে বলা হচ্ছে নতুন নিয়োগ বিধিমালা সংক্রান্ত কমিটি গঠন করা হচ্ছে। এক পক্ষ বিরুদ্ধে আরেক পক্ষ স্বাগত জানিয়েছে। জেলা উপজেলার কর্মকর্তারা আসবেন সচিবালয়ে এবং সবার পদোন্নতি একই নিয়মে হবে। এদিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা শতভাগ বিনামূল্যে দেওয়া হবে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন। রাখাইনি করিডোরে উদ্যোগকে ইতিবাচক মনে করে ইইউ। ডিক্যাপ টকে ইইউ রাষ্ট্রদূত। নির্বাচন কখন সিদ্ধান্ত বাংলাদেশের, তবে সংস্কার প্রয়োজন। আন্তঃসীমান্ত সহায়তার ক্ষেত্রে দুই সরকার ও জনগণের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। জাতীয় বাজেটের 15% স্বাস্থ্যে রাখার প্রস্তাব, সংস্কার কমিশনের প্রতিবেদন। স্বাস্থ্য খাত সংস্কারে প্রায় 200 সুপারিশ করেছে কমিশন। এর মধ্যে মুখ্য সুপারিশ 32টি। হেলথ সার্ভিস করে আলাদা বেতন ও পিএসসির সুপারিশ। সংস্কারে সময় দেওয়ার পক্ষে নির্বাচনের চাপ দেবে না ডিক্যাপ টকে ইইউর রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়ন মনে করে নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্তটা বাংলাদেশই নেবে। পায়রায় 3 গুণ বেতন নিয়ে প্রশ্ন। সরকারি ও যৌথ উদ্যোগের বিদ্যুৎ কেন্দ্রের এমডিরা মাসে 5 লাখ টাকার বেশি পান না। পায়রার সেটা 15 লাখ টাকা। আইএমএফ এর সঙ্গে সমঝোতা হয়নি, আলোচনা চলবে। ভার্চুয়াল বৈঠক। $470 কোটি ঋণের পরবর্তী কিস্তি পাওয়া নির্ভর করছে বিনিময় হার বাজার ভিত্তিক করার উপর। বাংলাদেশ রাজি নয়। এদিকে কাশ্মীরে জলাধারের সক্ষমতা বাড়াচ্ছে ভারত সরকার। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের। এই ছিল প্রথম আলো। এবারে পড়ছি দৈনিক কালের কণ্ঠ। প্রশ্নবিদ্ধ মামলা নেপথ্যে বাণিজ্য, ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য। বিনামূল্যে 20 ভাগ অতি দরিদ্রের জন্য স্বাস্থ্যসেবার প্রস্তাব। ভুক্তভোগীর অস্তিত্ব নেই, হদিস মিলছে না বাদীর। শ্রমিকের 800 কোটি টাকা স্বপনের পেটে। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে জালিয়াতি। সিন্ডিকেট ভাঙার দাবিতে বায়রার মানববন্ধন। 16 বছর পর আগের নিয়মে ফিরছে প্রাথমিকের বৃত্তি। এবছর ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে বৃত্তি পরীক্ষা। দৈনিক ইত্তেফাক। বিকেন্দ্রীকরণ ছাড়া চিকিৎসা ব্যবস্থার সমস্যা নিরসন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। অনিয়মের শেষ নেই স্বাস্থ্য খাতে। সহস্রাধিক বেসরকারি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স ছাড়াই। কোটি টাকা দাবি, পাখি লুট ওসি ও 2 এসআই সাসপেন্ড। বেলি রোডে ভবনে আবার আগুন, 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে। অসংক্রামক রোগ মোকাবিলায় হিমশিম খাচ্ছেন রোগীরা। সবশেষে পড়ছি দৈনিক যুগান্তর। বড় নাশকতার আশঙ্কা, পলাতক আওয়ামী গডফাদারদের নানা অপতৎপরতা।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের ফ্যাসিস্টরা এখনও অধরা, যুবলীগ নেতা তসলিমের নিয়ন্ত্রণেই হজের ফ্লাইট। দেশনেত্রীকে বরণে প্রস্তুত নেতাকর্মীরা, খালেদা জিয়া দেশে ফিরছেন আজ। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ, সবার জন্য হেলথ কার্ড, বিনামূল্যে প্রাথমিক সেবা এবং অধ্যাদেশের খসড়া, সাংবাদিক হয়রানিতে জেল জরিমানা। এই ছিল আজকের সকালবেলা সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক, সকালের বাজার পরিস্থিতি জেনে আসি চলুন। আমরা প্রায়ই সকাল 24-এর মধ্য দিয়ে বিভিন্ন বিভাগীয় শহর কিংবা জেলা শহরগুলোর সকালবেলার বাজার পরিস্থিতি জানাই। আজ নিয়ে যাচ্ছি নেত্রকোনায় এবং সেখান থেকে আজ যোগ দিচ্ছেন হানিফুল্লাহ আকাশ। আকাশ, শুভ সকাল আপনাকে। সকালবেলা সবজির বাজার পরিস্থিতি জানতে চাই নেত্রকোনার। সেখানে আজ সবজির দরদাম কতখানি কমেছে বা বেড়েছে এবং ক্রেতারা কি বলছেন, বিক্রেতার সাথে তাদের কথার কোনো মিল বা সামঞ্জস্য পাওয়া যাচ্ছে কিনা? শুভ সকাল তাসনুভা। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার মেছুয়া বাজার। এটি জেলার একমাত্র সবচেয়ে বড় পাইকারি বাজার, যেখানে আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে সবজি আমদানি করে এখানে আনা হয় এবং এই সবজি কিন্তু নেত্রকোনার যে 10 উপজেলার বাজার রয়েছে সেই জায়গার ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে পণ্য সংগ্রহ করে তারা খুচরা বাজারে বিক্রি করেন। এবং আজকে সকাল থেকে আমরা এখানে এসে যে বিষয়টি দেখেছি যে আসলে অন্যান্য বছরের তুলনায় ব্যবসায়ীরা বলছেন যে আসলে এই পণ্যের দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে এবং ব্যবসায়ীদের কথার সূত্র ধরেই কিন্তু আমরা খুচরা ব্যবসায়ী যারা রয়েছে এবং ক্রেতা খুচরা যারা রয়েছে তাদের সাথেও কিন্তু কথা বলেছি। তারা বলছেন যে আসলে অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু সবজির যে বাজার দর সেটি অনেকটাই কম রয়েছে এবং গত বছরের কথাই যদি আমরা বলি, গত বছরে এই সময়টাতে আলুর কেজি ছিল 30 থেকে 40 টাকা বা 50 টাকার দরে। সেই আলু কিন্তু এখন বিক্রি করা হচ্ছে পাইকারি বাজারে 15 টাকা কেজি, যেটি খুচরা বাজারে কিন্তু 20 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ঠিক তেমনি ভাবে আসলে অন্যান্য যে সবজি রয়েছে, কাকরুল, পটল, করলা, এইসব সবজির দামও কিন্তু 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। টমেটোর কেজি বিক্রি করা হচ্ছে 15 টাকা কেজি দরে, যেটা খুচরা বাজারে 20 টাকা কেজি দরে এখনো বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে আসলে ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ বলছে যে অন্যান্য বছরের তুলনায় এবছরে বাজারের যে পরিস্থিতি সেটা সহনীয় পর্যায়ে রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে অন্যান্য বছরের থেকে সামনে আরো যে এই মূল্য যেটা সেটা আরো অনেকটাই কমতে পারে। তাসনুফা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আকাশ। হানিফুল্লাহ আকাশের কাছে জানছিলাম নেত্রকোনার বাজার পরিস্থিতি এবং কাঁচা বাজার পরিস্থিতিটাই এমন যেটা প্রতিদিনই দরবদল হতে থাকে। প্রিয় দর্শক, এবারে সকাল 24 থেকে নিচ্ছি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার সকাল 24-এর সাথে আছি তাসনুভা ভুনা। আবহাওয়ার পরিস্থিতি জানাবো আজ। সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক আজকে রাজধানী সহ আশেপাশের বিভাগীয় শহরগুলোতে। আবহাওয়ার তথ্য জানাতে চাই গত 24 ঘন্টা, সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে 34.9 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং 24.3 ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। চট্টগ্রামে 33 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় 35.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বোচ্চ এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বনিম্ন। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় 21.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাঘাবাড়িতে 36.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই ছিল আপনাদের জন্য আবহাওয়া বার্তা। যেমনটা শুনছিলাম আমরা, দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। আবহাওয়ার প্রসঙ্গ আসতে এবারে ভাঙনের খবর। শুষ্ক মৌসুমেই যমুনায় পানি বৃদ্ধি পেয়েছে। ভাঙন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। আর এই বিষয়ে বিস্তারিত জানবো, সিরাজগঞ্জ থেকে যুক্ত করছে সহকর্মী হিরক গুনকে। হিরক, শুভ সকাল আপনাকে। নদী ভাঙনের খবর জানতে চাই আপনার কাছে। এই মুহূর্তে আপনি কোন জায়গাটায় আছেন এবং অসময় নদী ভাঙনের কারণে যমুনা পাড়ের মানুষের, আমরা জানি, ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, বাড়িঘরের ক্ষয়ক্ষতি হচ্ছে, কি ধরনের ক্ষয়ক্ষতির শিকার তারা হচ্ছেন এবং এ থেকে পরিত্রাণের উপায় কি, কর্তৃপক্ষ কিভাবে দেখছেন বিষয়টিকে, জানতে চাই সব। জি, শুভ সকাল আপনাকেও। আসলে আপনি যেমনটি বলছিলেন যে এখন কিন্তু আসলে শুষ্ক মৌসুম, ঠিক এই শুষ্ক মৌসুমে কিন্তু আকস্মিকভাবে যমুনা নদীতে কিন্তু এবছর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অসময়ে এই পানি বৃদ্ধির ফলে কিন্তু বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ঠিক আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। যদি আপনাদের একটু দেখায়, দেখবেন যে ঠিক এই অসময়ে পানি বৃদ্ধির ফলে কিন্তু এই ভাটপিয়ারি গ্রামে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গতকালও কিন্তু যে স্থানটি আপনাদের দেখাচ্ছি, এই স্থানটিতে কিন্তু ভাঙ্গন শুরু হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আজকে সকালেই দেখেছি যে অনেক গ্রামবাসী তারা কিন্তু সেখানে এসেছে এবং আকস্মিকভাবেই কিন্তু এই স্থানটিতে ভাটপিয়ারি এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। যদি আপনাদের দেখতে পারবেন যে এই পাশেই কিন্তু রয়েছে আখের ক্ষেত, যে কারণে এই ভাঙ্গনের ফলে কিন্তু এই আখ ক্ষেতটিও কিন্তু আসলে যমুনা নদীগর্ভে বিলীন হচ্ছে, যে কারণে কৃষকরাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এই পানি বৃদ্ধির ফলে এই যমুনা নদীর যে চরাঞ্চলগুলো রয়েছে, যে চরাঞ্চলগুলো এখন সেখানে বাদাম সহ অন্যান্য যে ফসলগুলো আবাদ হচ্ছে, সেগুলো কিন্তু আকস্মিকভাবে এই পানি হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে কিন্তু অনেক, আমরা যেটি খবর পেয়েছি যে চৌহালিতে প্রায় অনেক যে বাদামের ক্ষেত, সেগুলো কিন্তু আসলে তলিয়ে গেছে, যে কারণে কৃষকরাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এবছর আসলে এই পানিটি কিন্তু আগাম আসার কারণে কিন্তু আসলে বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং এলাকাবাসী যেটি বলছে যে এই ভাটপিয়ারি এলাকায় নদী ভাঙন দেখা দিলেও কিন্তু যে পর্যাপ্ত যে কাজ, সেটি কিন্তু আসলে করা হচ্ছে না এবং তারা যেটি বলছে যে এই ভাঙন রোধে দ্রুত কিন্তু জিওভর্তি যেটি বালিভর্তি যেটি জিও ব্যাগ, সেটি কিন্তু নিক্ষেপের কথা বলছে। তবে গত কাল থেকে কিন্তু আবার একটু একটু পানি কমছে। তারপরেও ঠিক বর্ষা মৌসুমে যমুনা যেটি রূপ থাকে, সেই রূপ কিন্তু এখন দেখা দিয়েছে, যে কারণে কিন্তু মানুষের মধ্যে যেটি কিন্তু তারা যেটি বলছে যে আসলে এই অসময়ে পানি বৃদ্ধির ফলেই কিন্তু আসলে যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। তাসনুবা। হিরক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। হিরক গুণ ছিলেন আমাদের সঙ্গে এবং জানছিলাম যমুনা পাড়ে অসময়ে নদী ভাঙনের গল্প। অতীতের গল্প যেন লুকিয়ে আছে কুমিল্লার লালমাই পাহাড়ের বুকে। বালাগাজীর মুড়া একটি নাম, একটি স্থান, আর এখন এটি একটি সম্ভাবনা। প্রাচীন সভ্যতার হারানো ইতিহাস। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কাজে উঠে এসেছে বহু স্থাপনার ধ্বংসাবশেষ। এমন খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। এ নিয়ে এবারে দেখছি একটি প্রতিবেদন। কুমিল্লার লালমাই পাহাড়ের দক্ষিণাংশে চারাবাড়ি নামে পরিচিত বালাগাজীর মুড়া। সেখানে কয়েক ফুট মাটির নিচে লুকিয়ে ছিল এক অজানা অধ্যায়, যার সন্ধানে এখন ব্যস্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি দল। খনন কাজে পাওয়া গেছে প্রায় 6 ফুট চওড়া একটি ইটের দেওয়াল ও মৃৎপাত্রের ভগ্নাংশ। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি 7ম শতাব্দীর পরবর্তী সময়ের কোনো স্থাপনার একাংশ। শালবন বিহারের যে ইট, সেটির সঙ্গে এই প্রত্নস্থানের ইটের বেশ মিল পাওয়া গেছে। এই পর্যন্ত যে আমরা শালবন বিহার বা ইটাখোলা মুড়া যে প্রত্নতাত্ত্বিক সাইটগুলো পেয়েছি, এটা সমসাময়িক কোনো প্রাচীন সভ্যতার নিদর্শনের ধ্বংসাবশেষ হতে পারে।
চলতি বছরের এপ্রিল মাসের প্রথম দিকে শুরু হওয়া এই খনন কাজ চলবে জুন পর্যন্ত। 7 সদস্যের এই খনন দল মাঠ পর্যায়ে কাজ করছেন বালাগাজীর মুরার অতীত ইতিহাস উন্মোচনে। যে কোনো নির্মাণ শৈলীর আউটার ফেসে ডিজাইনগুলো থাকে, তো ধারণা করতেছে এটা আউটার ফেস এবং এটা একটা কেন্দ্রীয় মন্দির হইতে পারে। প্রতিদিন কাজ করছেন স্থানীয় 20 জন শ্রমিক। মাটির নিচ থেকে এমন স্থাপনা উন্মোচনের সাথে জড়িত থাকতে পেরে তারাও বেশ আনন্দিত। শুনছি যে এখানে রাজার বাড়ি ছিল, এখন আমরা কাজ করতে খুঁজে দেখতেছি আসলেও রাজার বাড়ি পাওয়া গেছে। বিল্ডিংটা পাইলাম একটা আনন্দ, মাটির একটা ব্যাংক পাইলাম, একটা শান্তি লাগলো পাইলাম। জেলা প্রশাসক জানান এসব নিদর্শন সংরক্ষণে কাজ করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এগুলো নিয়ে গবেষণা করা হবে এবং গবেষণা করে আমরা নিশ্চয়ই এই অঞ্চলের যে ইতিহাস ঐতিহ্য এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আমাদের পরবর্তী প্রজন্মকে আরো নতুন করে তথ্য দিতে পারব। প্রাচীন সভ্যতার এমন আবিষ্কার বাংলাদেশের ইতিহাস গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন গবেষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশের কুমিল্লা জেলা সবসময় প্রত্নতত্ত্বের জন্য সবসময় সমৃদ্ধ ছিল এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বাংলাদেশের সম্পদ। যাই হোক, চলে যাচ্ছে অন্য সংবাদে। ঘোষণা করা হলো সাংবাদিকতার সর্বোচ্চ সম্মাননা পুলিৎজার পুরস্কারে বিজয়ীদের নাম। এই বছর এই পুরস্কারে জয় জয়কার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার কভারেজের জন্য ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এছাড়া মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস 4টি ও নিউ ইয়র্কের ম্যাগাজিনে সম্মাননা জিতেছে 3টি বিভাগে। ন্যাশনাল নিউজ কভারেজে ওয়াল স্ট্রিট জার্নাল এবং পাবলিক সার্ভিসে ঘোষণা করা হয় নিউ ইয়র্কের প্রো পাবলিকার নাম। প্রতিবারের মতো এবছরও মূল আকর্ষণ ছিল অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগের পুরস্কার, যাতে বাজিমাত করেছে বার্তা সংস্থা রয়টার্স। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়, ফেন্টনিল মাদকচক্র নিয়ে 7 পর্বের প্রতিবেদনের জন্য এই পুরস্কার জিতেছে সংবাদ মাধ্যমটি। শেষ হলো প্রতিবেদনটি এবং সেই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই আজকের দিনে যাদের জন্মদিন, যারা দেখছেন এই মুহূর্তে চ্যানেল 24। চলুন জেনে আসা যাক পৃথিবী বিখ্যাত কারা কারা আছেন আজকের দিনে যাদের জন্মদিন। 1856 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রীয় মানসিক রোগ চিকিৎসক সিগমুন্ড ফ্রয়েড। তিনি মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক। তার বিভিন্ন কাজ জনমানুষের মনে বিরাট প্রভাব ফেলেছে। ফ্রয়েডের বিভিন্ন তত্ত্ব সাহিত্য, চলচ্চিত্র, মার্ক্সবাদী ও নারীবাদী তত্ত্বের ক্ষেত্রেও গভীর প্রভাব বিস্তার করে। তিনি ইডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স নামক মতবাদসমূহের জন্য অধিক আলোচিত। 1856 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক এবং প্রযোজক জর্জ অরসন ওয়েলস। তিনি মঞ্চনাটক, রেডিও ও চলচ্চিত্রে প্রায় সমান তালে কাজ করেছেন। 3টি মিডিয়াতেই অনন্য এবং উদ্ভাবনী কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি জীবনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন 13টি। 1932 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ। আশাবাদী সংগ্রামী মনোভাব তার রচনার বৈশিষ্ট্য। তিনি 1952 ভাষা আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন। তার প্রথম উপন্যাস 23 নম্বর তৈলচিত্র 1960 সালে ছাপা হয়। তিনি 1986 সালে 21শে পদক এবং 1964 সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। 1968 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে চাঁদের আলো, কুলি ও দোলা। 1992 সালে নূর হোসেন বলাইয়ের এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। 1994 সালে দিলীপ বিশ্বাসের দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি। 1983 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় দানিয়েল আলভেজ দা সিলভা। তিনি বর্তমানে ব্রাজিল জাতীয় দলের রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলছেন। ব্যক্তিগতভাবে 2003 সালে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের ব্রোঞ্জ বল এবং 2019 কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন।
এই ছিল আজকের আয়োজন। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা, যমুনায় নদী ভাঙন এবং নদী পারাপারের মানুষের ক্ষতিগ্রস্ত জীবন, সেই সঙ্গে কুমিল্লার লালমায়ে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই ছিল আজকের সকাল 24-এর বিষয়বস্তু। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে তাসনুভা মোহনা বিদায় নিচ্ছে। যাওয়ার আগে জানাই শুভ সকাল আরও একবার।